হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও যারা ভোট দেননি নাম বাদ, বড় কথায় চরম রাজনৈতিক শোরগোল। তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও ভোট দেননি যারা, তাদের নাম কেটে দেওয়া হবে এমনই হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বললেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। তৃণমূলের ব্লক সভাপতি মুখে লক্ষ্মীর ভাণ্ডারের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের ওই ব্লক সভাপতির। দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেছেন, এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। অন্তত পক্ষে আমাদের কিছু জনের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেটে দেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যে টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে, সেটা নরেন্দ্র মোদীর টাকা নয়, তৃণমূল সরকারের টাকা। বিষয়টি নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। বিজেপি নেতা বিরাজ বসু বলেছেন, বিচারকের আসনে বসে বিরোধী দল করলেই তাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া যাবে না, রেশন নিতে দেওয়া যাবে না, সরকারি বিভিন্ন যে প্রকল্প রয়েছে তার সুবিধা দেওয়া যাবে না। এটাই তৃণমূলী কালচার। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কিছু বলার নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা, তপশিলি জাতি উপজাতি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে 1000 টাকা এবং 1200 টাকা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারই বাংলার রাজনীতির একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কোচবিহার আসনে 39,250 ভোটে বিজেপি প্রার্থী নিশীথকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তারপরও তৃণমূল নেতাদের একাংশের মতে কিছু ভোট বিজেপিতে গিয়েছে, আর তাতেই এহেন মন্তব্য। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের ফিরহাদের মন্তব্যের বিরোধিতা করলেন না মমতা। তো ইসলামে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের একজনকেও ঈমান দিতে পারলে জান্নাতের পথ প্রশস্ত হবে। নিজের মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ সদস্য ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিরোধিতা করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বানি পরিবারের সদস্যের বিয়েতে অংশগ্রহণ করতে গিয়ে ঠাকরেদের বাসভবন মাতোশ্রীতে সাংবাদিক বৈঠকে মমতা বলেছেন, আমি এইসব দেখিনি শুনিনি, ফিরহাদের বক্তব্য শোনেননি বলে দাবি করলেও মমতা বলেছেন ও নিজের ওপিনিয়ন বলেছে। এইদিকে আরও বলা হয়েছে, মুম্বাইয়ের ঠাকরেদের বাসভবন মাতোশ্রীতে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে এবং তার ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা। এই বৈঠককে পারিবারিক বলে উল্লেখ করেন উদ্ধব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদের বক্তব্য নিয়ে পোস্টের মুখে পড়েন মমতা। মুম্বাইয়ের এক মহিলা সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন, ইসলামে না জন্মানো দুর্ভাগ্যের ফিরহাদ হাকিমের বক্তব্যে আপনার প্রতিক্রিয়া কি? মমতা বলেছেন, আমি একটা কথা বলি, কে কি বলেছে না বলেছে সেটা আমি জানি না, উনি রাজ্যের মন্ত্রী। আরও বলেছেন, তাতে যাই কি আসে, ও নিজের ওপিনিয়ন বলেছে, আপনি কি সমর্থন করেন? আমি এইসব দেখিনি শুনিনি। আপনি কোন চ্যানেল? তখন বলা হয় রিপাবলিক টিভি। মমতা তখন বলেন, আমি একটা কথা বলি, এসব প্রশ্ন আশা করি এখানে করবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওয় রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, ইসলাম ধর্মাবলম্বীরা তেলাওয়াতের সাথে যদি তার মানেটা যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে, কারণ আমরা নিজেদের আল্লাহ তাআলার রহমত আমাদের কাছে আছে, আমরা ইসলাম নিয়ে জন্মেছি, তার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমি ঈমান এনে দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তৃণমূলের শহীদ দিবসের পাল্টা বিজেপির গণতন্ত্র হত্যা দিবস, নয়া ঘোষণা শুভেন্দুর। তো ভোট পরবর্তী অশান্তিতে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, এই অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্নায় বিজেপি, আর সেখান থেকেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাও আবার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে পরপর কয়েকদিন টানা কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের। এই দিন ধর্না মঞ্চে তা ঘোষণা করেছেন শুভেন্দু। 18 থেকে 22 জুলাই পর্যন্ত চলবে একাধিক বিক্ষোভ কর্মসূচি। হাইকোর্টের অনুমতি সাপেক্ষে একাধিক শর্ত মেনে রাজভবনের সামনে ধর্না হয়েছে শুভেন্দুর নেতৃত্বে। সঙ্গী দলের 300 নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা। ধর্না মঞ্চে শুভেন্দুর সঙ্গে দেখা গিয়েছে দলবদলকারী নেতা তাপস রায়
অর্জুন সিং, কৌস্তব বাগচিদের এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই বিরোধী দলনেতা দলের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। নজরে অবশ্যই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চায় বিজেপি। রাজ্যের প্রত্যেক থানার সামনে মুখ্যমন্ত্রী এবং মেয়রের বিরোধিতায় বিক্ষোভ দেখানো হবে দুপুর 12টায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন তখনই বিজেপির তরফে তাঁদের কাশপুতুল পোড়ানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা আরও জানিয়েছেন, আগামী 22 তারিখ 400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসির কেন্দ্রীয় অফিস ঘেরাও করতে আমরা নামছি কলকাতায়। বিদ্যুতের বিল এভাবে বাড়ানো কেন হলো তার জবাব দিতে হবে এই রাজ্যের সরকারকে। নবান্ন অভিযান নিয়েও পরিকল্পনা রয়েছে বিজেপির, তার ইঙ্গিত দিলেন শুভেন্দু। তার আগে অবশ্য 19শে জুলাই রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জের উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের কাছে যাবেন বিজেপি নেতারা। তবে নজরে অবশ্যই 21শে জুলাই বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। ওই দিন শক্তি প্রদর্শনে নামবে দুই যুযুধান দল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিধানসভায় ন্যায় সংহিতা এবং নিটের বিরুদ্ধে প্রস্তাব আনবো, উপনির্বাচনে ক্লিন সুইপ করেই ঘোষণা মমতার। তো দেশ জুড়ে লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও বিজেপির ফল আশানুরূপ নয়। লোকসভা নির্বাচনের পরে 7 রাজ্যের 13টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার তার ফলাফল এসেছে, ইন্ডিয়া জোট উপনির্বাচনে দুর্দান্ত ফল করেছে। অন্যদিকে বেশ কিছু আসন হারিয়েছে বিজেপি। 13টির মধ্যে 10টি আসন ইন্ডিয়া জোটের খাতায়, যেখানে 2টি আসন ধরে রাখলো বিজেপি এবং 1টি আসন গেছে নির্দলে। মুম্বাই থেকে ফিরে এনডিএর হার নিয়ে বিজেপিকে দিলেন মমতা, বললেন সারা ভারতেই বিজেপি পর্যদস্ত হয়েছে। অল ইন্ডিয়ায় ট্রেন্ড বিজেপির বিরুদ্ধে ভোট গেছে, এনডিএর দিকে নয় ইন্ডিয়ার দিকে ভোট গিয়েছে। তারা 46% ভোট পেয়েছে আর ইন্ডিয়া 51% ভোট পেয়েছে। ন্যায় সংহিতা জানি না কি আইন, চিকিৎসক সাংবাদিকরা খুব ভয়ে আছে। এই বিল আনাটাই অন্যায় ছিল, বিরোধী সাংসদদের সাসপেন্ড করে বিলটি পাস করানো হয়। পুলিশ আইনজীবীরাও জানেন না নতুন আইনটা কি, এটি সঠিকভাবে প্রশাসন চালাতে সমস্যা করবে। আমাদেরও নিট এবং ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে বিধানসভা অধিবেশনে বিতর্ক হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 2200 কোটি টাকার দুর্নীতি করেছেন ভরা মঞ্চ থেকে একজনের নাম বলে দিলেন অর্জুন সিং। তো একবার বিজেপি, তারপর তৃণমূল, আর লোকসভা ভোটের পূর্বে টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তবে ব্যারাকপুরে এবার আর শিখে ছাড়েনি তাঁর, তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছেন তিনি। এবার সেই অর্জুন মুখ খুললেন ভোটের প্রহসন নিয়ে। তার বক্তব্য, ঠিকভাবে নির্বাচন হলে বিজেপি অধিক আসনে জয়লাভ করত। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসে রাজ্যের পদ্ম শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ প্রমুখ। এর পাশাপাশি বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন অসীম সরকার, কৌস্তব বাগচি, অসং দিনদারা। একই সঙ্গে প্রতিবাদ মঞ্চে নিয়ে আসা হয় ভোট পরবর্তী আক্রান্তদের পরিবারকে। এই দিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে অর্জুন বলেছেন, বাংলায় তৃণমূলকে আপনি লেখাপড়া শেখাবেন কি? এরা পড়াশোনা জানে না, এরা চোর ডাকাত, মহিলাকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিচ্ছে। মুখ্যমন্ত্রী কথা বলছেন না। রাজ্যপাল সিবি আনন্দ বোসের পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা বলেছেন, রাজ্যপালকে ফাঁসানোর জন্য শ্লীলতাহানির কেস করা হচ্ছে। দুজনে আইপিএসের নাম দিল্লি থেকে চাওয়া হচ্ছে, এখনও পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি। এরপরই লোকসভা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন অর্জুন। অভিযোগ করে বলেছেন, পূর্বের চিফ সেক্রেটারি করোনার সময় উনি 2200 কোটি টাকা দুর্নীতি করেছেন, উনি ভোটের নাম প্রহসন করেছেন। সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন 32% আর আমরা থাকতাম 46%। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বেসিক স্যালারিই হবে এত হাজার, নয়া প্ল্যানিং মোদী সরকারের, আনন্দে লাফাচ্ছেন কর্মীরা। তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করতে চলেছেন আগামী 23শে জুলাই 2024 তারিখে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পর এটাই প্রথম বাজেট পেশ হতে চলেছে। ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন কেন্দ্রের কর্মীরা। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেতে চলেছে বলে খবর। আসন্ন বাজেটে মোদী সরকার কেন্দ্রের কর্মীদের উপহার দিতে চলেছেন। তারপরে কেন্দ্রের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। সকল কর্মীদের বেসিক স্যালারি নির্ধারিত করে এই ফিটমেন্ট ফ্যাক্টর। বেসিক স্যালারি সহ ভাতা একত্রিতভাবে যে টাকা দেওয়া হয় সেটাই দিয়ে হয় ফিটমেন্ট ফ্যাক্টর। 2016 সালের শেষবার কেন্দ্রীয় সরকারের কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বেড়েছিল 6000 টাকা স্যালারি থেকে 18000 টাকা স্যালারি করা হয়েছিল। এবার ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে 26,000 হওয়ার কথা বলা হয়েছে। বলাই বাহুল্য, বেসিক স্যালারি বাড়াতে পারে 8000 টাকা। বর্তমানে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ, আগামী বাজেটে 3.68 গুণ বৃদ্ধি পেতে পারে বলে খবর। কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধির ফলে 8000 টাকা বেতন বৃদ্ধি পাবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।